1895 সালের এক ভোর গ্যাংবাক্কুং প্যালেসের দরজা ভেঙে ঢুকে পড়ে 40 জন সামুরাই। তাদের টার্গেট ছিল একজন নারী, কুইন মিন। আর কয়েক ঘন্টার মধ্যেই এই রাজপ্রাসাদ বদলে যায় এক অমীমাংসিত ঘটনায়। কিন্তু এই ঘটনা ছিল এক দীর্ঘ রাজনৈতিক ষড়যন্ত্রের শেষ অধ্যায়, আর সেই ষড়যন্ত্রের শুরু হয়েছিল উনহাইঙ্গুং রয়্যাল রেসিডেন্সে। বাবা ছেলের ক্ষমতার লড়াই, রাজপরিবারের বিশ্বাসঘাতকতা, আর এক রানীর উত্থান ও পতন, সবকিছুই নীরবে লুকিয়ে আছে এই শহরের দেয়ালে। হ্যাঁ, আমি এখন দক্ষিণ কোরিয়ায়, যেখানে অতীত আর বর্তমান একই ফ্রেমে দাঁড়িয়ে আছে। আজ আমি আপনাদের শোনাবো সেই গল্প, যেটা শুধু ইতিহাস না, এটা এক সাম্রাজ্যের অমীমাংসিত অধ্যায়। সকালে ঘুম থেকে উঠে বের হতে একটু দেরি হয়ে গেছে। ডং ডায়মন্ড থেকে মেট্রো করে আঙ্গুক স্টেশনে নামলাম। হাই, আজকে আমি কোরিয়ান রয়্যাল লেডি লুক দিয়েছি। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা প্যালেসগুলো ভিজিট করবো, কিন্তু আমরা দেরি করে ফেলেছি। এখন আই ডোন্ট থিঙ্ক সো যে হ্যানক ভিলেজে আমরা যেতে পারবো, বাট আমরা দেয়ার আর সেপারেট ভিলেজেস যেখানে আমরা যেতে পারি। তো আমাদের দেখতে হবে এখন কোন কোন প্যালেসগুলো এখন ওপেন আছে। আজকে ওয়েদার কেমন? ও ইটস আ ভেরি গুড ওয়েদার। এই কদিন আমি সান দেখিই না। তোমার আউটফিটটা একটু দেখাও সবাইকে। ওকে, এই এরিয়ার নাম হচ্ছে ইয়ংগংডং। এই এরিয়ায় হাঁটলেই মনে হয় ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছে। আঙ্গুক স্টেশনের আশেপাশে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাসাদ আছে। সময় নিয়ে সকাল সকাল আসলে এই প্রাসাদগুলো আর এই পুরো এরিয়া ঘুরে দেখতে পারবেন। প্রাসাদগুলো হচ্ছে উংগনগং, চ্যাংডকগং, চ্যাংগ্যাংগং, আর আঙ্গুং থেকে 8 মিনিট হাঁটলে জঙ্গগুতে সবচেয়ে প্রমিনেন্ট প্যালেস গংবুকগং। এছাড়া হ্যানক ভিলেজ, ইন্সডং, সামচিয়নডং সব ওয়াকিং ডিস্টেন্সেই ঘুরে দেখা যায়। আজ আমি আপনাদের নিয়ে যাব সোলের এক রহস্যময় শান্ত রাজপ্রাসাদে, উনহাইঙ্গুন রয়্যাল রেসিডেন্স। এটা একটা ইনার প্যালেস, আর আকারে অন্যান্য প্যালেসের তুলনায় সবচেয়ে ছোট। ভাবতে পারেন, একজন রাজা ক্ষমতার লোভে তার বাবাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। আজকে আপনাদের নিয়ে যাব সেই গল্পের মধ্যে। এখানে ছোটবেলায় থাকতেন কিং গোজং, জোসিয়ান ডাইনাস্টির 26তম রাজা। ডান দিকের বিল্ডিংটার নাম সুজিকসা কন্ট্রোল গেট। এটা ছিল এন্ট্রান্স কোয়ার্টার, এখানে গার্ড সার্ভেন্টসরা থাকতো। কিং সিওলজং মারা যাওয়ার পর কিং গোজং মাত্র 12 বছর বয়সে আর্লি 1863 সালে থ্রোন নেন। তার বাবা ইয়ংসিয়ন ডাইনগুন রিজেন্ট হিসেবে দেশ চালাতেন। তিনি ছিলেন কনজারভেটিভ। তিনি দেশের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী করেছিলেন, এমন কয়েকটি রিফর্ম চালু করেছেন যেটার কারণে কোরিয়াকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আইসোলেট করে ফেলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বিদেশি যোগাযোগ বন্ধ, ক্যাথলিক খ্রিস্টানদের বিরুদ্ধে কঠোরতা, জাপান ও পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক না রাখা, অভিজাত শ্রেণীর উপর বেশি ট্যাক্স। দেশে তার অনেক শত্রু ক্রিয়েট হয়ে গিয়েছিল। এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে হচ্ছে হ্যানক আর্কিটেকচার। মানে এটা হচ্ছে ট্র্যাডিশনাল আর্কিটেকচার কোরিয়ানদের। এটা হচ্ছে এরকম অ্যাঙ্গেল টাইপের আর্কিটেকচার থাকবে, তারপর তোমার উড থাকবে, এই ধরনের কার্ভেচার গুলো থাকবে। সো এটাই হচ্ছে ওদের ট্র্যাডিশনাল আর্কিটেকচারাল স্টাইল। ডায়নগুন ছেলে গোজংকে থ্রোন নেওয়ার 3 বছর পর মাত্র 15 বছর বয়সে 16 বছর বয়সী মেয়ে মিনকে পছন্দ করে বিয়ে করেন। 옆을 딱 잡고 문지방을 뱉는 모습을 딱 해봐. কুইন মিন 1851 সালে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। কুইন মিনের বাবা জীবিত ছিলেন না, আর তার কোনো ভাইও ছিল না। মিন বেশ সুন্দরীও ছিলেন।
সব মিলে মিনকে পছন্দ করাটা ট্রিকি ছিল দায়নগুনের জন্য, কারণ তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্ল্যান ছিল। এই বিল্ডিং এর নাম নোয়ানডং ওয়েডিং হল। এখানে কোরিয়ার সবচেয়ে রয়্যাল ওয়েডিং হয়েছিল কিং গোজং আর কুইন মিনের। নোরাকডাং, এটা দায়নগুনের পার্সোনাল রেসিডেন্স, এখানে উনি নির্বাসিত হয়েছিলেন। এমপ্রেস মিন ছিলেন আত্মবিশ্বাসী, বুদ্ধিমতী, আর তার কনভারসেশনাল পাওয়ারে দৃঢ়তা ছিল। তিনি বই পড়তেন আর জ্ঞানের চর্চা করতেন। তিনি নিজেকে ইতিহাস, বিজ্ঞান, ফিলোসফি, রিলিজিয়ান আর স্পেশালি পলিটিক্সে এডুকেট করে তোলেন। মিন ছিল প্রগ্রেসিভ মাইন্ডেড। তিনি কোরিয়ান রয়্যাল ফ্যামিলি চিরাচরিত চিন্তা ভাবনা যে একজন কুইন সবসময় নিজের সৌন্দর্য চর্চা, ফ্যাশন, প্রিন্সেসদের সাথে টি পার্টি নিয়ে ব্যস্ত থাকবে, এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন। কিছুদিন পর কুইন মিন একটা ডিফর্ম ছেলে সন্তানের মা হন। দায়নগুন মিনকে ক্রিটিসাইজ করেন একটা অসুস্থ বাচ্চা জন্ম দেবার জন্য, কিন্তু কিছুদিন পর বাচ্চাটি মারা যায়। এমপ্রেস মিন শ্বশুরকে দোষারোপ করে বলেন বাচ্চার মেডিসিনে ওয়াইল্ড জিনসিং দিয়ে তার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। শ্বশুরকে ক্ষমতা থেকে সরানোর জন্য মিন ক্ল্যান রিলেটিভস, কোর্ট স্কলারদের সাথে মিশে রাজনৈতিক শক্তি গড়ে তোলেন। তিনি তার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লয়ালিস্টদের কোর্টের ইম্পর্টেন্ট পজিশনে বসান। 1874 সালে কিং গোজং এই নোরাংডাংয়ের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি এখন পূর্ণবয়স্ক রাজা। বাবাকে অবসরে যেতে হবে। 22 বছর বয়সে বাবা দায়নগুনকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরালেন। কিন্তু কোনো বাবা কি তার ছেলের সিংহাসন নিজের করে নিতে চায়? হ্যাঁ, চেয়েছিলেন। এই বিল্ডিং এর নাম ইরোডাং। ইরোডাং হচ্ছে মহিলাদের রেসিডেন্স। গোজং এর মা এখানে থাকতেন। কুইন মিনও বিয়ের পর এখানে থাকতেন। 1881 সালে কুইন মিন নিউ মিলিটারি ইউনিট সেট আপ করেন, যারা জাপানিজদের থেকে ট্রেনিং নেয়। তিনি জাপান আর পশ্চিমা বিশ্বের সাথে ক্লোজ রিলেশনশিপ গড়ে তুলতে মিশনারি ইংলিশ স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। 1882 সালে রাজদরবারে একটা বিদ্রোহ হলো, ওল্ড মিলিটারি রিভোল্ট। বাবার নেতা হিসেবে সামনে আসেন। তিনি জাপানিজ ট্রেনিং অফিসার, অ্যাম্বাসেডরদের হত্যার চেষ্টা করেন আর জাপানিজ ডিপ্লোম্যাটদের জোরপূর্বক দেশ ত্যাগ করান। এদিকে গোজং ও কুইন মিন চায়নার সাহায্যে বিদ্রোহীদের দমন করেন। চায়নার সৈন্যরা এসে দায়নগুনকে তিয়াংজিং চায়নাতে নির্বাসনে নিয়ে গেল। কিন্তু এই ঘটনার পর কোরিয়ার রাজনীতি আর কখনোই আগের মতো স্থির হয়নি। ক্ষমতা উদ্ধার হলে কিং গোজংকে জোর করে জাপান একটা আনইকুয়াল ট্রিটি সাইন করায়, যেখানে জাপানকে পারমিশন দেওয়া হয়েছিল কোরিয়াতে জাপানের আর্মি পাঠানোর জন্য, জাপানের কমিউনিটি এবং লিগেশন রক্ষার জন্য। 1885 সালে দায়নগুনকে কোরিয়ায় আবারও ফিরিয়ে আনা হলে তাকে সরাসরি রাখা হলো এই উনহায়ঙ্গুংয়ে হাউস অ্যারেস্টে। কিন্তু দায়নগুন আবারও ষড়যন্ত্র শুরু করে। এই প্রাসাদে শেষমেশ জিতে গেল কে? ইতিহাস বলে ক্ষমতার লড়াই কখনো শান্তিতে শেষ হয় না। তবে এই ড্রামার কিন্তু এখানেই শেষ না। বাকি গল্পটা আমি পরবর্তী প্যালেসে যেয়ে বলবো, যেটা আরো রোমাঞ্চকর হতে যাচ্ছে। এখানে যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কোরিয়ান রেড পাইন, হ্যান্ডক্রাফট টাইলস, ব্ল্যাক কার্ভ টাইলস, ট্র্যাডিশনাল হিটিং অ্যান্ড কুলিং সিস্টেম, স্টোন ফাউন্ডেশন, রেইজড স্টোন প্ল্যাটফর্ম যেটা উইন্টারে হট আর সামারে কুল করত, তানজিম, কোরিয়ান হ্যান্ডমেড পেপার, স্লাইডিং ডোর, ফিল্টার লাইটের জন্য ইউজ করা হয়েছে উনহায়ঙ্গুং। রয়্যাল প্যালেস থেকে বের হবার পর সোলের ব্যস্ত রাস্তা আবার আমাকে বাস্তবতাতে ফিরিয়ে আনল।
এখন আমরা যাব সোলের আইকনিক প্যালেস গ্যাংবাক্কুং এ। উনহাইঙ্গুম থেকে জ্ঞানবাক্কুং এর রাস্তাটা বেশ চমৎকার। ছোট ছোট ক্যাফে, বুটিক একটা সাধারণ হাঁটাকে বেশ অর্থবহ এবং মেমোরেবল করে তোলে। ঢুকবে এখানে? ঢুকবে? $28,000 আমি হাঁটতে হাঁটতে চারপাশের ভাইবটাকে ফিল করছিলাম। কখনো সিটি লাইট, কখনো ক্যামেরার দিকে পোজ। এটা একটা ওয়াকেবল মোমেন্ট, মেমোরেবল করে তোলে। 7-Eleven দেখতে পাচ্ছি একটা। তুমি কি কোনো ড্রিঙ্কস খেতে চাচ্ছ? আমি তোমাকে সেটাই জিজ্ঞেস করছিলাম, তুমি কি কোনো ড্রিঙ্কস খেতে চাচ্ছ? এই সেই প্যালেস। এখানে কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। গ্যাংবাক্কুং প্যালেসের আইকনিক এন্ট্রেন্স গোনহামং গেট দেখা যাচ্ছে। বুগাকসন পাহাড়ের নিচে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। 1392 থেকে 1910 পর্যন্ত জোসিয়ান ডাইনাস্টি কোরিয়াতে শাসন করেছে। কোরিয়ান ভাষা, হ্যানবক, কনফুসিয়ান সংস্কৃতি, দেশের স্থাপত্যে বেশিরভাগ সৌন্দর্য সব কিছুর জন্মস্থান এখানে। এটা হচ্ছে গুয়ানোয়ামং গেট। এই গেট ছিল রাজ্যের প্রধান প্রবেশদ্বার। বিশাল পাথরের দেয়াল রাজাকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য ডিজাইন করা হয়েছে। গার্ড চেঞ্জিং সেরেমনি হচ্ছে। 应从守门舰的军令，守门 탁을 올리며 수문장을 뒤따라 Circle records from the Joseon Dynasty. The commanders এটা একসময় দেশের সবচেয়ে লয়াল সৈন্যদের রিচুয়াল ছিল। রাজার সামনে তারা শপথ নিত, মরবো কিন্তু সরবো না। চলুন আপনাদের সেই রোমাঞ্চকর গল্পের দ্বিতীয় পর্বে নিয়ে যান। উনহাইঙ্গুং ছিল ষড়যন্ত্রের জন্মস্থান আর গ্যাংবাক্কুং প্রতিশোধের মঞ্চ। 1895 সাল। এক নারীর নাম শুনলে পুরো জাপান কেঁপে উঠত, যাকে কোরিয়ানরা বলতো দ্য উইমেন হু কুড সি দ্য ফিউচার। তিনি এমপ্রেস মিয়ংসং, রানী মেন। তবে কুইন মিন আর তার ক্ল্যান পলিটিক্যাল কারাপশনের ব্যাপারেও বেশ সমালোচিত 이때 ছিল। 취한 তার বিরুদ্ধে অভিযোগ ছিল পলিটিক্যাল পজিশন টাকা দিয়ে বিক্রি করা এবং সেই টাকা নিয়ে সৈন্যদের বেতন দেওয়া। কান্ট্রি রেভিনিউ ওয়েস্ট করার জন্যেও উনি সমালোচিত হয়েছিলেন। রাষ্ট্রের বিশাল বিশাল সিদ্ধান্ত কুইন মিন নিতেন। তিনি দেশকে আধুনিক করতে চেয়েছিলেন। শিক্ষা, কূটনীতি, সামরিক শক্তি, বৈদেশিক সম্পর্ক আপগ্রেড করতে চেয়েছিলেন। তিনি জানতেন জাপান কোরিয়াকে দখল করে তাদের উপনিবেশ বানাতে চাইত। সেকেন্ড গেট, যেটার নাম হচ্ছে ইয়ং অং গোমান। 1894 সালে লং টার্ম গভর্নমেন্ট ডিসকন্টেন্ট হলে বিদ্রোহ শুরু হয় দেশে। জাপান এই সুযোগে প্যালেস দখল করে ফেলে এবং কুইন মিনকে ক্ষমতা ছাড়তে বলেন। কোরিয়ান ইনফ্লুয়েন্সের জন্য জাপান ও চায়নার মধ্যে আগে থেকে হিউজ কনফ্লিক্ট ছিল। এর পরিপ্রেক্ষিতে সিনো জাপানিজ ওয়ার হয়। চীনারা হেরে যায়। কোরিয়াকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট অটোনমি হিসেবে ঘোষণা করা হয়। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভবন। মূল থ্রোন এখানে ছিল। রাজা, রাজদর্শন, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য এখানে আইন, দর্শন, কূটনীতি সমস্ত রকম সিদ্ধান্ত নিতেন। ইয়ান গোরিয়ান প্যাভিলিয়ন, বিশাল 2 স্টোরির স্ট্রাকচারাল, যেটা পন্ডের ওপর আড্ডা, উদযাপন, আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজন করা হতো এখানে। আগে কোরিয়া চায়নার ট্রিবিউটারি স্টেট হিসেবে ছিল। এই ট্রিবিউটারির কারণে জাপান কোরিয়াকে উগ্রভাবে আক্রমণ করতে পারত না। চায়নার কাছ থেকে রাজা সরকারের স্বীকৃতি পেত, আর তার বদলে চায়না পেত বিশেষ উপঢৌকন। এতে কুইন মিন চায়নার ওপর বিশ্বাস হারায়। কুইন মিন
রাশিয়ানদের সাথে হাত মেলান। জাপান বিষয়টাকে হুমকি হিসেবে দেখছিল। 1895 সাল অক্টোবরের 8 তারিখ, সেদিন ভোরে 40 জন জাপানিজ সামুরাই গ্যাংবাক্কুম প্যালেসে প্রবেশ করে। তারা খুঁজছিল একজন মানুষকে, তিনি রানী মিন। কুইন মিন কোর্ট লেডি মানে দাসীর আউটফিট পরে রুমে লুকিয়ে থাকেন। কথিত আছে তারা সেদিন রানীর দাসীকে টেনে হিচড়ে বের করে এবং কুইন মিনকে খুঁজে পেয়ে প্যালেসে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। এরপর প্রাসাদের বাগানে লাশ ফেলে দেয়। মিনের নিজের দেশের রাজনৈতিক গোষ্ঠী জাপানকে সাহায্য করেছিল। এর কিছুদিন পর 1986 সালে রাশিয়াতে উপস্থিত জার্মান অ্যাম্বাসেডর বলেন কুইন মিন এখনো বেঁচে আছেন। আরেকজন ব্রিটিশ কাউন্সিল জেনারেল বলেন ওই দিন 4 জন কোর্ট লেডি কুইন মিন সেজেছিলেন এবং মার্ডার হয়েছিলেন। আসল কুইন মিন নাকি ওই দিন পালাতে সক্ষম হয়েছিলেন। কুইন মিন আর কিং গোজন রেফুজি হিসেবে রাশিয়াতে সিক্রেটলি জীবনযাপন করছিলেন। এটা শুধু রাজদরবারের নয়, এটা পুরো কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। আজও কেউ নিশ্চিত না তিনি সত্যি মারা গিয়েছিলেন কিনা, নাকি তিনি হারিয়ে গিয়েছিলেন ক্ষমতার খেলায়, কেউ জানে না। শুধু গিয়ংবক্কুম আজও সাক্ষী একটা সাম্রাজ্যের পতনের।